ওকে, তো আজকে আমরা ইন্টারভিউ নেব সৌভিক দাস স্যারের। সৌভিক দাস স্যার সিজিএলই পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন, ইন্সপেক্টর হয়ে জয়েন করেছিলেন। এখন উনি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করছেন সেন্ট্রাল জিএসটি, সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্টে। ওকে, তো সৌভিক দাস স্যারের সম্বন্ধে এবং সৌভিক দাস স্যারের সঙ্গে কথা বলার আগে যে কারণে সৌভিক দাস স্যারকে আমার আলাদা করে খুঁজতে হয়েছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য, বা আজকের এই ক্লাসটার যে বৈশিষ্ট্য সেটা আমি প্রথমেই জানাই। সেই বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে আমাকে তোমরা অনেকেই প্রশ্ন করেছো বা অনেকেই আশঙ্কা জানিয়ে মেসেজ করেছো যে সিজিএলির মতন আদ্যন্ত একটা স্পেশাল টাইপের পরীক্ষা, যেখানটায় অঙ্কের খুব বড় রোল থাকে, বা বলা যায় খুব ভালো অঙ্ক না জানলে সিজিএলির মতন পরীক্ষায় পাশ করা যায় না, সেখানে একটা আর্টসের ছেলে কি পাশ করতে পারে এরকম পরীক্ষা? তার কি এরকম একটা পরীক্ষায় বসা উচিত, অ্যাপিয়ার হওয়া উচিত? তো তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর সৌভিক দাস স্যার নিজেই, তার কারণ তিনিও একজন আর্টসের স্টুডেন্ট ছিলেন ছাত্রাবস্থায়, এবং একটা পুরোপুরি আর্টসের সাবজেক্ট নিয়ে তার গ্র্যাজুয়েশন বা তার পড়াশুনো, আমরা তার পড়াশুনো তার কাছ থেকেই শুনবো। বাট অ্যাকচুয়ালি তার গ্র্যাজুয়েশন আর্টসের সাবজেক্ট নেওয়া সত্ত্বেও তিনি কি করে সিজিএলির মতন একটা পরীক্ষায় পাশ করলেন, কিভাবে সেই পরীক্ষা দিতে এলেন, কোন সাহস নিয়ে বা কোন ক্ষমতার ফলে তিনি এই পরীক্ষার মুখোমুখি হলেন, এই অভিজ্ঞতাগুলো আমরা তার কাছ থেকেই শুনবো। বাট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট আর্টস সায়েন্স কমার্স ব্যাপার না, ব্যাপারটা কি আমরা সেটাই শুনবো। সুতরাং আর্টসের ছেলেদের জন্যই বলা যায়, যারা সিজিএলই দিতে চাও, আজকের এই ক্লাসটা তাদের কাছে স্পেশাল হবে। ওকে, চলো আমরা শুরু করব ক্লাস। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই শুরুতেই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এর পক্ষ থেকে। এবং সামনে পরপর পরীক্ষা, ডব্লিউবিসিএস, প্রিলি, মেন্স, একদম নিঃশ্বাস নিচ্ছে ঘাড়ের কাছে মিসলেনিয়াস, তার উপরে ক্লার্কশিপ, এবং মনে রাখবে সব পরীক্ষা শেষেই কিন্তু একটা করে ইন্টারভিউ রয়েছে, এবং তার প্রস্তুতি তোমাকে মনে মনে নিতেই হবে। তুমি যদি কখনো ভেবে থাকো যে সব পরীক্ষাগুলো প্রিলি মেন পাস করার পরে ইন্টারভিউয়ের জন্য পড়বে, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন শুরু করবে, হয় না। যেমন ফ্রম ডে ওয়ান তোমাকে মেন্সের প্রিপারেশন নিতে হবে, তেমনি মনে মনে কোথাও কোথাও তোমার ইন্টারভিউয়ের মহড়াও দিতে হবে। ওকে, সো চলো আমরা আজকের এই আলোচনা শুরু করি। ওকে, সৌভিক দাসের সাথে আমার অনেক দিনের আলাপ, আমার খুব প্রিয় ভাইয়ের মতন, আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, প্রিয় ভাই, বন্ধু, স্থানীয় ভাই। তো ওর সাথে আমি বরং ইন্টারভিউয়ের তুলনায় বলা যায় খোলাখুলি আলোচনা করব আর্টসের ছেলেদের যে কনসার্ন, যে আর্টস পড়ে কি সিজিএলই দেওয়া যায়, এই টপিকটার ওপরে মেনলি। ওকে, আচ্ছা, তো আমি সবচেয়ে আগে তোমাকে বলবো যে তুমি তোমার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, যদি সংক্ষেপে বলো। আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে। বাড়িতে দাদা আছেন, মা আছেন, আমার ফ্যামিলি রয়েছে, দাদার ফ্যামিলি রয়েছে, সকলেই বাড়িতে রয়েছেন। আচ্ছা, আমাকে আর একটা থাকার জায়গা নিয়ে বেসিক ডিটেল জানি, সেটা হচ্ছে তোমার পোস্টিং কোথায়। ওকে, এবং তুমি কোন পোস্টে থাকো? আমার পোস্টিং বর্তমানে রাউরকেলা কমিশনারেটের আন্ডারে রাজগাংপুর বলে একটা রেঞ্জে। আমাদের ডিপার্টমেন্টে কিছু বিভাগ আছে, যে কমিশনারেট থেকে ডিভিশন থেকে রেঞ্জ একদম ফিল্ড এরিয়া, যেখান থেকে ম্যাক্সিমাম কাজটুকু উঠে আসে। তো আমি সেই রকমই একটা রেঞ্জে আপাতত কর্মরত। ওকে, রেঞ্জে কর্মরত মানে ফিল্ড লেভেল, মানে যেটাকে বোধহয় ডিপার্টমেন্টাল ভাষায় বলে কাটিং এজ অফিসার, অর্থাৎ পাবলিক রিলেশন তোমাকে করতে হয়। খুব ভালো, মেনলি নানা রকম এক্সপেরিয়েন্স হবে যেহেতু পাবলিক রিলেশন হয়। আমাকে তুমি বলো যে তোমার ইন্সপেক্টর হিসেবে জয়নিং কোন ইয়ারে, এবং সুপারিনটেন্ডেন্ট কবে হলে?
কোন সালের পরীক্ষা দিয়েছিলে? আমি মূলত 2014 সিজিএলইতে এই ডিপার্টমেন্টে নিয়োগপত্র পাই এবং ইন্সপেক্টর হিসেবে জয়েন করি 2016 এপ্রিলে। আর 2020 ফার্স্ট জানুয়ারিতে আমি সুপারিনটেন্ডেন্ট হিসেবে প্রমোটেড হই। 2016-তে জয়েনিং হয়েছিল ইন্সপেক্টর হিসেবে, 2020-তে সুপারিনটেন্ডেন্ট। তার মানে ইন্সপেক্টর থেকে সুপারিনটেন্ডেন্ট হতে সময় লেগেছে 4 বছর। এবং সুপারিনটেন্ডেন্ট মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেটেড র্যাঙ্কের অফিসার। ওকে, খুব ভালো। জানি না, বাট তোমার এই ছোট্ট ভিডিওটা, তোমার এই ছোট্ট ক্লিপিংসটা দেখে সে মনে মনে প্রতিজ্ঞা নিচ্ছে যে সেও পারবে। এটাই আজকের এই ক্লাসের মেনলি আমি উপস্থাপন করতে চাইছি, যে ভয় পাচ্ছে, যে আশঙ্কিত হচ্ছে, যে ভরসা পাচ্ছে না, সে তোমাকে দেখবার পরে সাহস নিয়ে বুক বাঁধতে পারবে। তো আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল যে তোমার স্কুল, কলেজ এগুলো সম্বন্ধে তুমি বলো। আচ্ছা, আমার বাড়ি যেহেতু হাবড়ায়, আমার স্কুলিংটা ওখানেই হয়েছে এবং আমি কলেজেও পড়েছি হাবড়াতেই, শ্রী চৈতন্য কলেজে। ওখান থেকে যখন ইউনিভার্সিটিতে গেলাম, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, সেটা আমার প্রথম নিজের জেলা ক্রস করে পড়াশোনার জন্য অন্য জেলায় যাওয়া। ওখান থেকে মাস্টার্স করি, তারপরে পড়াশোনা করে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাই। বাহ! তাহলে পড়াশুনো, স্কুল, কলেজ সবই হাবড়াতেই, তাই তো? স্কুলের নাম কি ছিল? আশুতোষ কলোনি প্রাথমিক বিদ্যালয়, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর প্রাইমারি স্কুলের কথা জিজ্ঞাসা করিনি, হাই স্কুল কি ছিল? হাবড়া বয়েজ হাই স্কুল। হাবড়া বয়েজ হাই স্কুল। আচ্ছা, হাবড়া বয়েজ হাই স্কুল থেকে পাস করার পরে তারপরে চৈতন্য কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছিলে এবং তারপরে রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছিলে। গ্র্যাজুয়েশনের বা উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট কি ছিল? মাস্টার্সের সাবজেক্ট অবভিয়াসলি কি ছিল? গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন আর সম্ভবত বায়োলজি। আমি খেয়াল নেই এই মুহূর্তে, সম্ভবত এই চারটেই হবে, এই চারটেই উচ্চ মাধ্যমিকে। আর গ্র্যাজুয়েশনেও সাবজেক্ট ছিল, মেইন সাবজেক্ট ছিল আমার ইংরেজি, তার সাথে ছিল হিস্ট্রি আর ডিফেন্স স্টাডিজ বলে একটা সাবজেক্ট ছিল, সেটা। মাস্টার্স আমার ইংরেজিতেই করা। So you were the student of English honors, okay? And masters also, you did your masters in English. Now তোমাকে আমি প্রশ্ন করব যে এই সিজিএলই জবটাই কি তোমার প্রথম জব, নাকি গ্র্যাজুয়েশন করার পরে অন্য জব করেছিলে? এবং গ্র্যাজুয়েশন হয়েছিল কোন সালে? আর ফার্স্ট জব কবে পেয়েছিলে? গ্র্যাজুয়েশন হয় আমার 2009-এর সেপ্টেম্বর নাগাদ কমপ্লিট হয়। তো 2009 সেপ্টেম্বরে আমি আবার মাস্টার্সের জন্য ভর্তি হয়ে যাই এবং প্যারালেলি চাকরির জন্য পড়তে থাকি। এবং এই চাকরিটাই আমার প্রথম চাকরি নয়, আমার জীবনে প্রথম চাকরির কল লেটার আসে সিডিএস পরীক্ষায়, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় আমি ক্লিয়ার করি। তারপরে ওটা থেকে আমার এসএসবি ট্রেনিংয়ের জন্য আসে। তো যাই হোক, বাড়ি ছোট ছেলে বলে বাড়ি থেকে আর যেতে দেওয়া হয়নি যে ওরকম একটা আর্মিতে সরাসরি প্রতিরক্ষার জায়গায় তুমি চলে যাবে, সেটা বাড়ি থেকে চায়নি, যার কারণে আমার যাওয়া হয়নি। দ্বিতীয় চাকরি আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসির মাধ্যমে আয়োজিত একটা ক্লার্কের পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে আমি পাশ করি এবং আমি ক্লার্কের চাকরি করি ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন বলে একটা সেকশনে আমি চাকরি করি, যেটা কিনা সমস্ত গোটা পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টকে ভেহিকেল প্রোভাইড করে। যে কোনো রকম সমস্যায় যে কোনো জায়গায় ওরাই গভর্নমেন্টের নিযুক্ত ভেহিকেল ডিপার্টমেন্ট। দ্বিতীয় চাকরি আমার সিজিএলই 2013 দিয়ে হয়, যেটা কিনা ডিফেন্সের অডিটারে হয়। তো ওটা অনেকটা দূরে ছিল, জব্বলপুরে ছিল, এবং প্যারালেলি এই 2014 পরীক্ষাটাতেও আমি সেন্ট্রাল এক্সাইজ, যেটা আমার টার্গেট ছিল, সেটাতে পেয়ে যাই, যার কারণে আর ডিফেন্স অডিটারে আমার যাওয়া হয়নি। আমি তারপরে কিছুদিন ওয়েট করে একবারে ওই ক্লার্কের থেকে সেন্ট্রাল এক্সাইজের এই জবটাতে ঢুকি।
এবং সেটাও 2016 সালে। আর তার আগে আমি 2015তেই ক্লার্কের চাকরিতে ঢুকে যাই, 2015 মার্চ মাস নাগাদ সম্ভবত। আর এটা 2016 এপ্রিলে ছেড়ে এখানে চলে আসি। সো গ্র্যাজুয়েশনের কতদিন পরে তুমি প্রথম চাকরি পেয়েছিলে? যদি গ্র্যাজুয়েশন ধরা হয় তবে তার অলমোস্ট 4.5 বছর পরে আমি চাকরিতে জয়েন করি 2015 মার্চে। তবে গ্র্যাজুয়েশনটাকে ওইভাবে বেস না ধরে, কারণ গ্র্যাজুয়েশনের পর থেকে আমি পড়াশোনা শুরু করি মাস্টার্সের সাথে চলতে থাকে, তো মাস্টার্সের একটা অন্যরকম প্রেশার ছিল, যার কারণে সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা আমি আমার চাকরির পরীক্ষায় দিয়ে উঠতে পারিনি। ধরা যেতে পারে যে 2012তে যখন আমার মাস্টার্স কমপ্লিট হলো, তারপরে আমি মাঝখানে 1 বছর সময় নিয়েছিলাম, কারণ 2013 পরীক্ষা সিজিএলইটা ক্যান্সেলড হয়ে গেছিল কিছু ইস্যুসের জন্য। সিবিআই তদন্ত শুরু হয় এবং তারপরে শেষমেশ পরীক্ষাটা ক্যান্সেলড হয়ে যায় এবং রি এক্সাম হয়, এবং এই গোটা ঘটনাটা আমাকে 1 বছর পিছিয়ে দেয়। নইলে আমি আরো 1 বছর আগেই কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টে হয়তো জয়েন করে যেতে পারতাম বলে আমি আশা রাখি। সো তোমরা দেখতেই পাচ্ছ যে যে কথাগুলো আমি রিপিটেডলি বলতে থাকি, সেই কথাগুলো বাস্তবত কতটা সত্যি, বা একজন সাকসেসফুল ক্যান্ডিডেট বা একটা সাকসেসফুল অ্যাসপিরেন্টের জন্যে প্রত্যেকটা স্টেপে স্টেপে কেমন মিলে যায়। যেমন ধর আমি তোমাকে সৌভিক স্যারের কথাগুলো ধরেই বলি। প্রথমত হচ্ছে যে প্রিপারেশন তোমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করতে হবে। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তখন থেকেই মাস্টার ডিগ্রি করার প্যারালালি কম্পিটিশনের প্রিপারেশন শুরু করেছে। সো মানে কোনো মতেই সময় নষ্ট করা যাবে না। আমরা গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার করলাম, 2 বছর এদিক ওদিক ঘুরলাম, টিউশনি করলাম, কোনো একটা কোম্পানিতে জব করলাম, ঘুরে ফিরে এসে 24-25 বছর পার হয়ে গেল, তারপর জবের চেষ্টা করলাম। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। ওকে, তোমার যত তাড়াতাড়ি সম্ভব গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে ফাঁকি না দিয়ে সেটাকে ফুল ডিভোশন, ফুল ফোকাস রেখে বাকি সময়টা তোমার প্রিপারেশন নিয়ে যেতে হবে। এই প্রিপারেশন নেওয়াটা তুমি যত আর্লি করবে, অবভিয়াসলি আর্লি বার্ড যে কি বলা যায় বেনিফিট, সেটা তুমি পেয়ে যাবে। অর্থাৎ তাড়াতাড়ি শুরু করো, তাড়াতাড়ি পৌঁছে যাও। এটা 1 নাম্বার। 2 নাম্বার, দেখো আমি যেটা বলি যে একটা লেভেল পরে মানে পরিশ্রম তোমাকে করতেই হবে, এবং পরিশ্রম করবার পরে একটা লেভেল এমন আসে যেখানে তুমি পরপর চাকরি পেতে থাকো, তখন তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সে অবস্থা যেমনই হোক না কেন, প্রশ্ন যতই কঠিন হোক না কেন। তো ঠিক তাই, সেই হিসেবে সৌভিক স্যার দেখা যাচ্ছে যে 4টে পরীক্ষার কথা আমরা শুনলাম, 4টে পরীক্ষা পাস করেছিলেন। একটা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএস, যেটা মিলিটারি সার্ভিস বলে ওর বাড়ি থেকে যেতে দেওয়া হয়নি। আর একটা পরীক্ষা যেটা হেলথ ডিপার্টমেন্টে পেয়েছিল, সেটাও উনি করেছেন, উনি করেছিলেন বা কন্টিনিউ করেছেন বিফোর সিজিএলইর যে জবটা উনি করছেন। 2013 যে পরীক্ষাটা অনেকটা ডিলে হয়ে গেছিল, সেই পরীক্ষাটায় জব্বলপুরে পোস্টিং হয়েছিল, উনি যাননি। সো 4টে পরীক্ষা উনি পাস করেছিলেন, আরও অনেক পরীক্ষা দিয়ে থাকবেন। বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই পরীক্ষাগুলো উনি সফল। এবং সাফল্য কেমন পরপর আসে, অর্থাৎ একটা প্রস্তুতির ফেজ যখন একটা মানুষ নিজেকে খাটিয়ে গড়িয়ে সেই জায়গায় নিয়ে যায়, তখন কিন্তু সামনেটা খুব সহজ হয়ে যায়। বাট তার আগে অবধি লড়াইটা অনেক কঠিন। এবং ইম্পর্টেন্টলি এই যে আজকের দিনে আমরা যেগুলো দেখছি চারপাশে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, রি এক্সাম হচ্ছে, এই হিস্ট্রিটা কিন্তু নতুন নয়। এইটা প্রত্যেকেই তার জীবনে পার করেছে, বা এই ফেজ সকলের জীবনেই এসছে। অর্থাৎ এমন কিছু যা আমাদেরকে হতাশ করবে, যা আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদেরকে পিছিয়ে নিয়ে যাবে, আশঙ্কিত করবে এবং আমাদেরকে অবসন্ন করে তুলবে, এইটা কাটিয়ে নিয়ে যাওয়াই ফার্স্ট চ্যালেঞ্জ একটা অ্যাসপিরেন্টের কাছে। ওকে, যেটা আমরা সৌভিক স্যারের কথা দিয়ে বুঝলাম যে কেমন ভাবে প্রত্যেকটা স্টেজেই তার কাছে কিন্তু আমি যেগুলো বলে থাকি তোমাদেরকে, সেগুলো মিলে যায়। ওকে, চলো আমরা এবারে স্যারকে একটা প্রশ্ন করব, যেটার জন্যে আজকের ভিডিওটা বলা যায় মেন আমার পারপাস ছিল এইরকম ভিডিওটা করার। সেটা হচ্ছে একটা আর্টসের স্টুডেন্ট হয়ে, অত্যন্ত একটা আর্টসের স্টুডেন্ট হয়ে কি করে এরকম একটা পরীক্ষা দিতে
আপনি সিদ্ধান্ত নিলেন বা তুমি সিদ্ধান্ত নিলে, তার কারণ হচ্ছে যে এখন তো সিলেবাস তাও চেঞ্জ হয়েছে, এবং সিলেবাস চেঞ্জ হয়ে তার মধ্যে বেশ কিছু জেনারেল নলেজ ঢুকেছে, বেশ কিছু কম্পিউটার অ্যাপটিটিউড ঢুকেছে। তো কোশ্চেনে একটা ব্যালেন্স ভাব তৈরি হয়েছে। বাট সেই সময় তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তখন একতরফা, তো প্রবাবলি 200-400 নম্বরের মেন্সে অঙ্ক এবং ইংরেজি ছিল, 200-400 নম্বরের অঙ্ক এবং ইংরেজি ছিল, তাই না? তো 200-400 নাম্বার মানে 400 নাম্বারের একটা মেন্সের ইংরাজি এবং অঙ্ক কোশ্চেন পেপার অ্যাপিয়ার করা, ইংরেজিটা আমি ছেড়েই দিচ্ছি, অঙ্কের ক্ষেত্রে একটা 200 নাম্বারের কোশ্চেন পেপার অ্যাপিয়ার করা, বিইং এ আর্ট স্টুডেন্ট, এটা কোয়াইট চ্যালেঞ্জিং, এটা ভাবাই যায় না। যেখানটায় সিজিএলির সেই সময়ও বোধ হয় 90% কি 85% ছেলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, এখন বোধ হয় 95% ছেলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তো এইটা তুমি এই সাহসটা কেমন করে দেখালে যে একটা আর্টসের স্টুডেন্ট হয়েও সিজিএলির মতন যেখানটায় 200 মানে 400 নাম্বারের একটা অঙ্ক পরীক্ষা রয়েছে এবং প্রিলিমসে অঙ্ক রয়েছে, হ্যাঁ অঙ্ক শুধু না, অঙ্কর সাথে জিআই রয়েছে, এই চ্যালেঞ্জ তুমি কিভাবে নিলে? কৌস্তুভদা, প্রথমেই যেটা বলবো যে আর্টসের স্টুডেন্ট বলে আমি পিছিয়ে থাকবো, আমি সাহস দেখাবো না, এটা কেমন করে হয়? দ্বিতীয় কথা যেটা, যে পরীক্ষার প্রশ্ন উত্তর প্রথম দেখতে হলো, এবং দেখে তোমাকে আমি আরেকবার বলি যে আমরা ওই যে টায়ার 2-তে গিয়ে 200 নম্বরের ইংরেজি এবং 200 নম্বরের অঙ্ক পরীক্ষাটা দিয়েছি, তার আগে আমাদের সাহসটা দেখাতে হয়েছে প্রিলিমস ক্লিয়ার করতে গিয়ে, যেখানে 200 নম্বরের 4টে সেগমেন্ট ছিল, 50 নম্বরের ইংরেজি, 50 নম্বরের অঙ্ক, 50 নম্বরের জিকে এবং 50 নম্বরের জিআই। এবং সেই 200টা প্রশ্নের, এই 200টা নম্বরের জন্য 200টা প্রশ্ন ছিল এবং সময় ছিল মাত্র 2 ঘন্টা। তো যে মানুষটা ওই 4টে সেগমেন্ট, যে আর্টসের স্টুডেন্ট, ওই 4টে সেগমেন্টে আধা ঘন্টা করে সময়, তার মধ্যে ওই 50টা করে আনসার করতে পারবে, তার কাছে মেন্সে গিয়ে 200-400 নম্বরের জন্য বসা অতটা ঝুঁকি সাপেক্ষ বা অতটা সমস্যার হয়ে ওঠে না। প্রথম সমস্যাটা কাটাতে হয় আমাদের প্রিলিমসে। দ্বিতীয় কথা যেটা, সেটা আর্টসের স্টুডেন্টরা অঙ্ক পারবে না, আর্টসের স্টুডেন্টরা ইংরেজি পারবে না, এরকম তো কোথাও নেই। পারবার জন্য যেটা দরকার সেটা হলো যে আমাকে শিখতে হবে, জানতে হবে এবং আমাকে এগিয়ে যেতে হবে। যেই ছেলেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সেও অঙ্ক বাংলা ভাষায় করেছে, তাকেও নতুন করে ইংরেজিতে অঙ্কগুলো করতে হবে। আর আমি আর্টসের স্টুডেন্ট, আমিও না হয় আর একবার ইংরেজিতে অঙ্কগুলো করলাম, তার হয়তো একটু কম সমস্যা হবে, আমার একটু বেশি সমস্যা হবে। সমস্যার জন্য থেকে দাঁড়িয়ে থাকবো বা থেমে যাবো, সেরকমটা করলে তো জীবনই বসে যাবে। সেক্ষেত্রে কেউ তো আর ওই পাহাড়টা উতরাতে পারবে না, না। এবং ওই পাহাড়ের পেছনেই মানুষের সাফল্য লুকিয়ে আছে। তো সাফল্য যদি পেতে হয়, মানুষকে আস্তে 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 এগিয়ে যেতে হবে। সেটা আর্টসের স্টুডেন্ট হোক, সায়েন্সের স্টুডেন্ট হোক, কমার্সের স্টুডেন্ট হোক, কোনো মাইনে রাখে না। ধন্যবাদ তোমাকে। আমি আরেকবার তোমাদের সাথে বা তোমাদের জন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শৌভিক স্যারের কথা থেকে এই বার্তা স্পষ্ট যে আর্টসের স্টুডেন্টরা যদি পিছিয়ে যায় ভয়ে, বা আর্টসের স্টুডেন্টরা কোনো চাকরি পাওয়ার যোগ্য বলে মনে না হয়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াতো যে কেবল সায়েন্সের স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই চাকরি পাবে। কিন্তু ব্যাপারটা কি তাই হয়? দেখা যাচ্ছে প্রচুর ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে, প্রচুর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু বেকার হয়ে বসে থাকে। সুতরাং বিষয়টা আর্টস সায়েন্স নয়, আমি তোমাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে বিষয়টা জেদ, বিষয়টা তোমার প্রতিজ্ঞা। সাবজেক্ট তোমার যাই হোক, তোমার মনোবল যদি তুমি ঠিক করতে পারো, তুমি লক্ষ্য যদি স্থির করতে পারো এবং তুমি স্বপ্ন যদি দেখো, তো কোনো বাধাই বাধা নয়। এবং আমি বলবো যে কম্পিটিটিভ এক্সাম সবসময় একটা কি বলা যায়, মানে একটা সকলের জন্য সমান কম্পিটিশনের একটা লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দেয়। যে তুমি যে সেগমেন্ট থেকেই আসো না কেন, স্পেশালি পার্টিকুলারলি যদি আমি সিভিল সার্ভিসগুলোর এক্সামগুলোর কথা ধরে থাকি, যে তুমি যে ফিল্ড থেকে আসোই না কেন, তোমাকে সব নতুন করেই
গড়ে নিতে হবে, নতুন করেই ঢেলে তোমার অস্ত্রশস্ত্র সাজাতে হবে। তো স্যার তাই কথাই বললেন যে এখানটায় হয়তো আর্টসের ছেলেরা একটু এগিয়ে থাকবে, কিন্তু এরকম কোনো মানে নেই, সায়েন্সের ছেলেরা একটু এগিয়ে থাকবে কিন্তু এরকম কোনো মানে নেই যে আর্টসের ছেলেরা এটা পারবে না। সে যদি চায়, সে যদি জেদ করে, তাহলে নিশ্চয়ই পারবে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দ্য চ্যালেঞ্জেস ইউ ফেস ডিউরিং ইউর প্রিপারেশন পিরিয়ড, তোমার ব্যক্তি জীবনে অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পার্সন, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, কেমন চ্যালেঞ্জ ফেস করেছিলে? তোমার ইচ্ছে হলে বলতে পারো, না ইচ্ছে হলে না বলতে পারো, ওকে, বাট আমি চাইবো যে তোমার সাকসেস স্টোরি যেন কারোর ইন্সপিরেশন স্টোরি হয়ে যায়। এগুলো খুব ইম্পর্টেন্ট। কৌস্তুভদা একজন লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের যতটুকু স্ট্রাগল করতে হয়, আমার স্ট্রাগলটা ঠিক সেই রকমই ছিল। আমি একেবারেই নিচু ঘর থেকে ওঠা। বাবা একজন আহ, দিন আনা দিন খাওয়া যেই ধরনের কাজ সেগুলো করতেন। দাদা পড়াশোনা করতেন, আমিও পড়াশোনা করতাম। দাদা তো একটা সময় পড়াশোনা ছেড়েই দিলেন যে ভাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এই পথটা আমার ক্ষেত্রে খুব বেশি সুখকর ছিল না, কারণ আমার সামনে আমার দাদা পড়াশোনা ছেড়ে দিল আমার জন্য, সেটা আমার কাছে খুবই একটা কষ্টের বিষয় ছিল, কিন্তু কিছু করার নেই, বাবা করতে পারবেন না। তো সেই রকম পরিস্থিতিতেই যাওয়া, মানে যেরকম একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে হয়। এবং আমার এই আজকের এই যেই বেসটা রয়েছে, এই যে জায়গাটা, তার জন্য যদি কেউ সর্বাগ্রে দরজা খুলে দেয়, সেটা আমার দাদা, যে কিনা আমার জন্য অনেক করেছেন। আমার বাবা যে সারাটা জীবন ত্যাগ করে দিলেন আমাদের জন্য। আমার মা যিনি খুব কষ্ট করে বাবার যে আর্নিংটা সেটাকে সম্পূর্ণ যথাযথভাবে তার যথেষ্ট ব্যবহার করে ছেলেদেরকে মানুষ করা, তার জন্যই সে সারাটা জীবন পাত করলেন। তো আমার এই সাফল্য তাদের জন্যই। আর সাফল্যের যে সমস্ত সাফল্যের পথে যে সমস্ত কাঁটা ছিল সেগুলো এখন মিটে গেছে, কিন্তু কাঁটা তো থাকবেই। একটা লোয়ার মিডল ক্লাস ঘরের ছেলের যেরকম হয়, আমারও তার ব্যতিক্রম কিছু নয়। আমি একেবারে ব্যক্তিগত একটা বিষয় নিয়ে প্রশ্নটা করলাম। পুরনো কথা মনে পড়ে যদি দুঃখ পেয়ে থাকো, তো আমিও তার জন্য লজ্জিত। কিন্তু আমি আমার চ্যানেলের তো মূল উদ্দেশ্যই তাই যে একদম যারা প্রত্যন্ত প্রত্যন্ত, নট ইন দ্য সেন্স অফ ডিস্ট্যান্স, যারা অনেক দূরের স্বপ্ন নিয়ে বাঁচছো, যারা অনেক ক্ষীণ আশা নিয়ে বাঁচছো, কিন্তু আশাটা রয়েছে, প্রতিজ্ঞাটা রয়েছে, আমার মেনলি তাদের জন্যেই সব কিছু। আমার মানে আমার বিশ্বাস যে আমার গ্রাম বাংলার ছেলেমেয়েরা, ভাই বোনেরা যদি চায়, যদি চেষ্টা করে, তাদের শরীরে মনের জোর অনেক, তারা যদি প্রতিজ্ঞা করে তাহলে পারবে না এমন কিছু জিনিস নেই। আমি অনেক রাজ্যের ছেলেমেয়েদের সাথে মিশেছি, দেখেছি যে আমাদের মতন শক্তিশালী ছেলেমেয়ে সত্যি খুব অল্পই আছে। হয়তো বাহাদুরি বাইরে দেখানো ভাবটা অন্যান্য জায়গায় বেশি থাকতে পারে, চাকচিক্য ভাবটা ওদের বেশি থাকবে, বাট আমাদের কিন্তু ক্যাপাসিটি, পোটেনশিয়াল অনেক। তো সেক্ষেত্রে দারিদ্র, সেক্ষেত্রে সহায়, অসহায়তা, এগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমার চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, তোমার জেদ। এবং আমি অবশ্যই তোমার দাদাকে ধন্যবাদ দেব, তোমার বাড়ির সকলকে ধন্যবাদ দেব। এবং তোমরাও শুনলে যে কি কঠিন পরিস্থিতি ছিল, যেখানে স্যারের দাদা নিজের, মানে ফর দ্য সেক অফ ব্রাদার্স ফিউচার বা প্রসপারিটি, নিজের পড়াশুনোটাকেই কম্প্রোমাইজ করে দিয়েছিল। তো সেক্ষেত্রে কতটা কঠিন ছিল সেই জীবনটা। সুতরাং জীবনটা কঠিনই, জীবনের প্রত্যেকটা মানুষেরই জীবনে এই কঠিন ফেজ আগে পরে আসবে। ওকে, তো খুব
অবস্থাটা যেখান থেকেই শুরু হোক না কেন, আজকের এই অবস্থাটা আশা করি বেশ কিছু তাতে ফুল এবং সুগন্ধ রয়েছে। আমি সেইটা সম্বন্ধে আবার একবার জিজ্ঞাসা করছি যে খুব আপত্তি যদি না থাকে, তাহলে এখন ইন হ্যান্ড স্যালারি কত বা গ্রস নেট কিছু একটা বললেই হবে, যা থেকে আমি বাচ্চাগুলোকে উৎসাহিত করতে পারি। কেমন পাও তুমি? ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। আর আরেকটা কথা যে সবুরের ফল সবসময় মিষ্টি হয়। আর অ্যাজ ফার অ্যাজ স্যালারি ইজ কনসার্নড, সেভাবে আমি সরাসরি না বললেও তোমরা এখন অনেক আপডেটেড এবং অনেক ভালো অ্যাপ্লিকেশনস তোমাদের কাছে রয়েছে, যার মাধ্যমে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে যে একজন সুপারিনটেন্ডেন্ট যার গ্রেড পে 5400, সে একটা ওয়াই সিটিতে থাকলে কি ধরনের স্যালারি হাতে পেতে পারে বা গ্রস কিরকম হয়। সর্বসমক্ষে তো ওইভাবে স্যালারির কথা বলা ঠিক নয়, বা আমি এটা খুবই আপত্তিজনক বলেই মনে করি, আমাকে ক্ষমা করবে সকলে, ঠিক আছে? দেখলে একটা প্রশ্নের উত্তর কত সুন্দর করে দেয়া যায়, বা বুদ্ধিমত্তার ব্যবহার কেমন ভাবে প্রকাশ করা যায়। এনিওয়ে, সেটা হচ্ছে যে এর পরের প্রমোশন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, রাইট? যেটা একটা ক্লাস 1 বা গ্রুপ এ গেজেটেড অফিসার, অল ইন্ডিয়া লেভেলের বা কেন্দ্রীয় সরকারের। সেটা তুমি কবে নাগাদ অ্যাচিভ করবে এক্সপেক্ট করছো? আমি আমি বছর 5 আর হয়তো লাগবে। 4.5 বছর হয়ে গেছে সুপারিনটেন্ডেন্ট হয়েছি, তো আর মোটামুটি বছর 5 মধ্যে আশা করা যায় যে নেক্সট প্রমোশন আমি পেয়ে যাব। ওকে, দ্যাট মিনস অলমোস্ট সুপারিনটেন্ডেন্ট হওয়ার 10 বছর পরে আমরা আশা করতে পারি যে তোমাকে আমরা একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভেন্ট ইন সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস, এর একটা আইআরএস পদে আমরা স্যারকে দেখতে পাবো। তোমার জন্য অভিনন্দন। আমি তোমাকে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে রিগার্ডিং আমাদের বাঙালি স্টুডেন্ট, ওদের সম্বন্ধে তুমি কিছু বলো। স্টুডেন্ট বাঙালি হোক বা যাই হোক, স্টুডেন্ট স্টুডেন্ট। আর ছাত্রের কাজ পড়াশোনা করা। পড়াশোনা ছেড়ে যদি কেউ অন্য কাজ করে, সেটা তার নিজের প্রয়োজনে যদি করে সেটা আলাদা বিষয়, কিন্তু ছাত্রের একমাত্র কাজ হওয়া উচিত পড়াশোনা করা, এবং সেই পড়াশোনাটা যদি কেউ সঠিকভাবে করে, সঠিক পথে করে এবং একটা নির্দিষ্ট লক্ষ্যকে রেখে করে, তাহলে সে অবশ্যই সফল হবে। ধন্যবাদ, ধন্যবাদ সৌভিক, ধন্যবাদ সৌভিক দাস স্যার। তোমাদেরকেও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। তবে আমি সবটাই খুব প্রশংসা করলাম, সবটাই খুব সমর্থন করলাম, শেষ লাইনটা বাদ দিয়ে। স্টুডেন্ট স্টুডেন্ট তো বটেই, বাট বাঙালি স্টুডেন্ট আমার কাছে বাঙালি স্টুডেন্ট, তাদের জন্য আমার কিছু আলাদা সহানুভূতি, আলাদা সেন্টিমেন্ট রয়েছে, এবং তাদের জন্য আমার আলাদা লড়াই রয়েছে। I am for Bengali students, okay? CSDG is meant for Bengali students. না হলে আমি ক্লাস হিন্দিতে ইংরেজিতেও চ্যানেলটা খুলতে পারতাম, ভাষা আমার কাছে কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার খুব প্রাণের এবং মনের স্বাদ যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টগুলোতে, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলোতে ঘোষ, বোস, মুখার্জি, চ্যাটার্জি, দাস, নস্কর, খাতুনে ভরে থাকুক। ওকে, ধন্যবাদ।